প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সারওয়ার তুষার, জুলাই সনদ নিয়ে সংকট এখনো কাটেনি। সরকার একটা সময় দিয়েছে 1 সপ্তাহের জন্য। আপনারা কি আলোচনা শুরু করেছেন এই বিষয়ে? সরকার একটা জিনিস খেয়াল করে দেখেন যে কমিশন 7 মাসে আলাপ করেছে। 7 মাসের বেশি সময়। 7 মাসে আলাপ করে কমিশন সবার মতামত নিয়ে সবার সবকিছু রাখতে পারে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সবার মতামতটাকে সমন্বয় করে 2 ধরনের সুপারিশ দিয়েছে। আপনি সরকার এখান থেকে হয় ওই 2টা থেকে যে কোনো একটা অথবা 2টোকে সমন্বয় করে সরকার একটা সুপারিশ করবে এবং সিদ্ধান্ত নিয়ে নেবে, এটাই তো এখন প্রত্যাশা। তো 7 মাসে আপনি যেটা সমাধান পূর্ণাঙ্গভাবে করতে পারলেন না বলে মনে করছেন, এটা আপনি আবার 7 দিনের সময় দিচ্ছেন এবং সরকার আলটিমেটাম দিচ্ছে, এটা খুব অদ্ভুত। এবং সরকার আসলে এইখানে কি এর মধ্যে দিয়ে কি করতে চাচ্ছে, রাজনৈতিক দলগুলো পুরোপুরি নির্বাচনী আমেজে আছে, নির্বাচনী মেজাজে আছে। এই সময়ে আপনি তাদেরকে বলছেন যে 7 দিন সময় দিলাম, আপনার এই বিষয়ে সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের সর্বোচ্চ ছাড় দিয়ে কে কতটুকু কোথায় ছাড় দেবে বা দিতে পারবে না, তাদের কি মতামত, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল জানে। একই কথা ওখানে কি হবে। এখন আপনি তাদের মধ্যে আলোচনা মানেই হচ্ছে আসলে আপনি একটা ট্রেড অফ করার সুযোগ দিচ্ছেন, যে বিএনপি জামায়াত এনসিপি আপনারা নিজেদের মধ্যে এখানে কিন্তু আর কোনো যৌক্তিক আলোচনা হবে না। এখানে হবে কার কি স্বার্থকে উদ্ধার করতে পারে সেই জিনিসটা হবে। তাই আপনারা কি চাচ্ছেন? সরকার এই রাস্তা করলো কেন? আমরা কিন্তু এটা সমালোচনা করেছি সংবাদ সম্মেলন করে, যে আপনি সরকার গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আপনার কাছে আছে, আপনার কর্তৃত্ব আপনি জাহির করেন না কেন? আপনার কর্তৃত্ব অনুযায়ী আপনি একটা সিদ্ধান্ত নেন না কেন? আপনি একটা সিদ্ধান্ত নিয়ে বলবেন যে এই 2টা রিপোর্ট পাইছি, এখান থেকে আমি এইটা জিনিসটা তৈরি করলাম, এভাবে করতে চাচ্ছি, আপনারা দেখেন। সেটার উপর আমরা মতামত দিতে পারবো রাজনৈতিক দলগুলো, যে না আপনার এই সুপারিশে এইভাবে এইটুকুতে আমাদের দ্বিমত আছে বা এইটুকুর সাথে আমরা একমত। আর কিছুই তারা করছে না। কিসের উপর আমরা মানে না, সরকার তো এবার দায়িত্ব নিয়েছে, আপনাদের উপর দায়িত্ব দেওয়ার পরে তারা বলছে যে যদি নাম বসতে পারে তাহলে আমাদের মত করে দিব। না, একটা খুব সাধারণ প্রশ্ন। আপনি যে বললেন মানে সরকার যে বললো একসাথে বসে আপনারা সিদ্ধান্ত জানান, কি বিষয়? সরকার কি বলেছে এই বিষয়ে আপনারা একমত হয়ে মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন? সরকার কি কোনো সুনির্দিষ্ট কিছু করে দিয়েছে? দেয় নাই। মানেই হচ্ছে আপনাকে ট্রেড অফ করার জিনিস করতে হবে। আপনি আপার হাউসে পিআর মেনে নেন, আপনি লোয়ার হাউসে পিআর ছেড়ে দেন, এনসিপি এটা মানেন, এনসিপির জন্য এটা নিশ্চিত করা হবে। এই যে অ্যাটিটিউডটা, এটা তো ভালো অ্যাটিটিউড না, ঠিক আছে? এবং এইটার জন্য দায় কিন্তু সরকার, এবং যেটাতে মনে হচ্ছে সরকারের মারাত্মক ইনক্যাপাসিটি আছে এই জিনিসগুলো ডিল করার ক্ষেত্রে, সরকারের ভেতরে যারা আছে, এবং এত বড় একটা পলিটিক্যাল জিনিস ডিল করার মতো সক্ষমতা এখানে যারা আছে, যারা সরকার উপদেষ্টা, তাদের মধ্যে এই পলিটিক্যাল সেন্সটা নাই যে কিভাবে এই ধরনের পরিস্থিতিটা ডিল করতে হবে। সরকার নিজে অ্যাক্ট করছে না। এখন সরকার যদি নিজে সিদ্ধান্তটা নিয়ে নেয়, যেহেতু আপনারা বর্ষা সপ্তাহ পার হয়ে যাচ্ছে প্রায়, আপনারা কতটুকু বসবেন? আমার যতটুকু জানা আছে কারোর পক্ষ থেকে তেমন একটা উদ্যোগ নেই। উদ্যোগ থাকবে না তো। তাহলে এখন সরকার যদি দিয়ে দেয় তখন কি দাঁড়াবে? 7 দিন পরে সরকার কি করবে? সরকারকে তো সিদ্ধান্ত নিতে হবে। সরকার তো ঝুলিয়ে রাখতে পারবে না। আমি শুধু বলছি যে আপনি 7 মাস আলোচনা করে সবার মতামত নির্যাস নিয়ে, যেমন ধরেন আমি কিভাবে কমিশন যে 2টো সুপারিশ দিচ্ছে, এর মধ্যে কিন্তু সব দলের চাওয়াটাকে ধরার চেষ্টা করা হয়েছে, এবং সব দলের চাওয়াকে ধরার চেষ্টা করতে গিয়ে কিছু জটিলতা সৃষ্টি করেছে। কিরকম? আপনি বলছেন যে আগামী পার্লামেন্টকে ডুয়েল রোল দেবেন, তার মানে সনদটার ব্যাপারে আগামী পার্লামেন্টের ভূমিকা কিন্তু থাকবে, যেটা বিএনপির দাবি ছিল আগামী পার্লামেন্টের কাছে দেন। এটা হলো বিএনপির দাবি, তার মানে এখানে মিট আপ হচ্ছে। জামায়াত সহ অনেক দল গণভোটের কথা বলেছে, আমরাও বলেছি। আমরা বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট মানে হবে অ্যাসেম্বলি করার কথা, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না করে রিফর্ম অ্যাসেম্বলির কথা আসছে। গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো রিফর্ম অ্যাসেম্বলির কথা বলেছিল। আমরা বলেছিলাম যে আদেশ দেওয়ার কথা, সেই আদেশটা হচ্ছে, সেটা সাংবিধানিক আদেশ না হয়ে জুলাই সনদ আদেশ আকারে হচ্ছে। আপনি দেখেন সমস্ত অ্যাক্টরের সকল জিনিসটাকে কিন্তু কন্টেইন করেছে কমিশন করে, তারপর যে জায়গায় যাচ্ছে সবার কিন্তু সব জিনিস একমত হবে না সবাই। এখন সরকারের উচিত ছিল যে এই 2টা সুপারিশ যেটা তারা দিয়েছে, 2টা থেকে একটাতে একটা কম্বাইন করে একটা জিনিস দাঁড় করিয়ে বলা যে আমরা এইভাবে করতে যাচ্ছি, আপনাদের মতামত থাকলে বলেন। দ্যাটস ইট। এখন আপনি বলছেন যে আপনারা কমিশন রিপোর্ট দিল, সরকার কোনো পদক্ষেপ না নিয়ে একটা মিটিং করে বললো যে আপনারা সিদ্ধান্ত নেন। মানে এটা অনেকটা সাপ লুডু খেলার মতো। আপনি 96-তে গেছেন, আবার সাপের মুখে দিয়ে 96 দিয়ে আবার আপনাকে 3 নামায় নিয়ে আসছে। সরকার এটা করতে পারে না কিন্তু, ঠিক আছে? এবং একটা অচলায়তন সৃষ্টি করেছে। আপনি দেখেন, আমি এটা খুব মানে আপনাকে কমিশন একটা জিনিস দিচ্ছে, আপনি একটা সিদ্ধান্ত নিবেন, তারপর রাজনৈতিক দলগুলোকে বলবেন আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আপনাদের কি মত? সেটা আপনি না বলে আপনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে, রিপোর্টের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোন কোন দ্বিমত আছে আপনি তো জানেন, এখন আপনি আবার বলতেছেন এটা নিয়ে আপনারা আবার চর্চা করেন, আবার কথা বলেন, এটা তো অর্থহীন। এখানে একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে একটা অন্যরকম, সেটি হলো যে আসলে মাঝখানে সময় আমাদের কম। কারণ আমরা ধরে নিচ্ছি যে কেউ কেউ বলছে যে 5ই ডিসেম্বর বা এর মধ্যেই 7 বা 5 এর মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এখন সময়টা খুব কম, এটা একটা বড় ফ্যাক্টর দাঁড়িয়েছে। তাহলে সরকার যদি একটা দিয়ে দেয়, সেটার বিরোধিতা করার কি সুযোগ থাকবে তখন? আর সরকারকে দিতে হবে না, সরকারের কর্তৃত্ব আছে, সরকারকে তো একটা পজিশন নিতে হবে। আপনি তো ঘোষণাপত্র দিচ্ছেন, আমি তো এটাই বললাম যে আপনি আদেশের একটা রূপরেখা এই কমিশন সুপারিশের ভিত্তিতে দাঁড় করানোর পর রাজনৈতিক দলগুলোকে বলেন আমরা এইভাবে করতে চাচ্ছি, তখন দেখেন যে সেখানে তারা কি বলে না বলে। এটা তো আপনি করলেন না, আপনি আবার রাজনৈতিক দল বল আপনার কোর্টে আসছিল, আপনি গোল না দিয়ে আপনি আবার রাজনৈতিক দলগুলোকে বলছেন যে আপনারা এবার নিজেদের মধ্যে ফাউল করেন। গোল দেওয়ার কথা আপনার, আপনি সেটা না করে আপনি রাজনৈতিক দলগুলোকে বলতেছেন যে আপনারা এটা, মানে এটা কিন্তু ক্লিয়ারলি তাদের মধ্যে সংঘাত বাড়ানোর একটা চেষ্টা করা। রাইট। রেজাউল করিম রনি, আমরা গতকালকেও এই টকশোতে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আসলে যে যাই বলুক না কেন, যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আসলে দেশ এখন নির্বাচনের দিকে চলে গেছে মূলত। আমরা একটি দৈনিক আমরা দেখলাম গতকালকে শিরোনামও করেছে যে দেশ জুড়ে নির্বাচনী দামামা। এখন বিষয় যেটা হলো যে নির্বাচনের জন্য যদি দলগুলো এক বিন্দুতে পৌঁছেছে এবং সরকার এক বিন্দুতে পৌঁছেছে, যার কারণে হয়েছে কি নির্বাচন পেছানোর সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হলো এর কোনো বিকল্প নেই, কারণ নির্বাচন না হলে শুধু দেশ সংকটে পড়বে না, রাজনৈতিক দলগুলো বড় ধরনের সংকটে পড়বে। এই কারণে কেউ কেউ এই আশাবাদ ব্যক্ত করছেন যে তারা হয়তো জুলাই সনদ নিয়ে এত জটিলতা নাও করতে পারে রাজনৈতিক দলগুলো। আপনার কি মনে হয়? নির্বাচনী ডামাডোলে যে কথা বললেন, সেক্ষেত্রে আপনার বিশেষ করে বিএনপির 237 জনের প্রার্থিতা ঘোষণা করা, খালেদা জিয়া নির্বাচন করা 3টা আসনে, সবকিছু মিলাই আসলে আপনি যদি ইস্যু বলেন, মানে বাংলাদেশে এতদিন জুলাই সনদ এবং সরকারের সংবাদ একই দিনে কিন্তু ঘটনাটা ঘটছে। ওই দিক দিয়ে সরকারের সংবাদ সম্মেলন হচ্ছে, আর এদিক দিয়ে ধরেন আপনার নির্বাচনের এই প্রার্থিতা ঘোষণা হচ্ছে। ঘোষণা হওয়ার স্পষ্টভাবেই কিন্তু আপনি যদি দেখেন, আপনি সাংবাদিক অভিজ্ঞ মানুষ জানেন যে মানুষের অ্যাটেনশনের প্রধান জায়গা কিন্তু এই প্রার্থিতা ঘোষণার দিকে চলে গেছে। ফলে এমনিতে ইউ আর ভেরি রাইট যে জুলাই সনদের এটা অ্যাটেনশনের জায়গা থেকে পিছায় গেছে, অন্তত দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসছে। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসলেও এটা গুরুত্ব কমে যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো যে 5 তারিখের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রের, আমি যে কথাটা বারবার বলি, শুধু সংস্কার নয়, একটা পুনর্গঠন লাগবে। এখন এই পুনর্গঠন প্রক্রিয়াটা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় করবেন নাকি আপনি একটা অগণতান্ত্রিক হঠকারী প্রক্রিয়ায় করবেন, সেইটা রাজনৈতিক দলগুলোর ম্যাচুরিটির উপর ডিপেন্ড করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের প্রতি আপনার নানা রকম সমালোচনা সত্ত্বেও তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন প্রক্রিয়া বা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছে। 84টা জায়গার মধ্যে 20-25টা জায়গায় সবাই একমত হয়েছে, এবং অনেকগুলো জামাত 4-5টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপি 1-2টা দিয়েছে, বিএনপি 10-11টাতে দিয়েছে। এগুলোর পরেও এটা দেওয়াটা স্বাভাবিক, কারণ হইলো আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, আপনি এটা মগবাজার হয়েও যেতে পারেন, আমি মনে করি যে আমি বাংলা মোটর হয়েও যেতে পারি, কিন্তু যাওয়ার ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নেই। ফলে সংস্কার বা পুনর্গঠন লাগবে এই ব্যাপারে দলগুলোর কোনো দ্বিমত নাই, কিন্তু প্রক্রিয়া নিয়ে পার্থক্য আছে। এবং পার্থক্য থাকাটাই হলো যার যার রাজনৈতিক দলের মতাদর্শিক বা আইডিওলজিক্যাল পজিশনের ভিন্নতা, সেই ভিন্নতা আমাদের মেনে নিতে হবে। তো সেই ভিন্নতার ক্ষেত্রে তুষার এখানে যে রাইটলি যে পয়েন্ট আউটটা করলো, সেই ভিন্নতার ক্ষেত্রে এইটা যদি আপনি রাজনৈতিক দলগুলোর দিকে ছেড়ে দেন, তাহলে তো এই ভিন্নতার মীমাংসা হবে না। তাহলে দলীয় স্বার্থের রাজনীতিকে বাইপাস করে কাটিয়ে সরকারকে কত উদ্যোগ নিতে হবে জাতীয় স্বার্থের রাজনীতির আলোকে, যে সংস্কার বা যেই পুনর্গঠনটা দরকার এটা করে ফেলবে। করে ফেলার ক্ষেত্রে এখানে দেখেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাইয়ের এই যে আপনার একটা অধ্যাদেশ জারির যে বিষয়, আমি দুইটার আদেশ, এই দুইটার বিরোধিতা আমি আপনার এখানে করেছিলাম, কিন্তু বিষয়টা পরিষ্কার করতে পারি না। কেন করেছিলাম? এই সরকার বৈধ, সরকারের কমিশন বৈধ, তাহলে সংবিধানের বাইরের যে সংস্কারগুলো এগুলো সরকার করে ফেলবে। পুলিশ সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, ব্যুরোক্রেসি সংস্কার, অনেকগুলো সংস্কার শুরু হয়েছে না, আমার কইরা ফেলবে সরকার। 1.5 বছর একবার খারাপ সময় না। এবং কেন করতে পারেন আপনি জানেন, গণতান্ত্রিক জটিলতা আছে। তো সেইটা, হ্যাঁ, সেই জটিলতার কারণে সারা বাংলাদেশ ভুক্তভোগী। সেটা একটা গেল। আরেকটা, সংবিধান সংস্কারের জন্য আমি মনে করি এখানে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ যদি করেন আপনি, তাহলে আপনার তো সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। সেকেন্ড রিপাবলিকে নতুন করে প্রবেশ করার কিন্তু কিছু নাই, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার ফ্যাসিস্ট শক্তি পালায় গেছে। সংবিধানে নাই যে প্রধানমন্ত্রী পালায় যেত, মানে গেলে কি করবেন বা বিধান কি। তো ফলে আপনি এমনিতে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছেন, তাইলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। এখন আপনার দায়িত্ব হলো, মানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো এই সেকেন্ড রিপাবলিককে কন্টেইন করা, এটাকে একটা প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিতে রূপান্তর করা, এবং এই সংবিধান মুজিববাদী সংবিধান, এবং এই সংবিধানকে আমরা একটা সাংবিধানিক ফেসিবাদ বলতাম।
ফলে আপনি যখন নতুন সাংবিধানিক বন্দোবস্তের মধ্যে বাংলাদেশকে ঢুকে যাবেন, তাহলে আলাদা করে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার নেই, কারণ নতুন সাংবিধানিক জায়গায় তো শুরুই করে দিলেন। ফলে এই জন্য আমি বলতেছি আমাদের নতুন সাংবিধানিক বন্দোবস্ত লাগবে। কেননা আমাদের এই যে মুজিববাদী কাঠামোর যে সংবিধান, এটা একটা ল বুক হয়েছে। এই সংবিধানের সাথে আপনি সাংবাদিকতা করছেন, আপনি আমাকে বলেন তো সাধারণ জনগণ কোন রকম একাত্মতা পোষণ করে এরকম কোনো লক্ষণ দেখা গেছে 54 বছরে? দেখা যায় নাই। এটা উকিল মুক্তার ব্যারিস্টারদের একটা টেকনিক্যাল কিতাব হয়ে গেছে, এটা তো হইতে পারে না। সংবিধানটা হইতে হবে খুবই সহজবোধ্য ভাবে, এটা আপনার ধরেন 12 থেকে 13 পাতা 16 পাতার মধ্যে হবে, এবং আইনসভার যারা যখন নির্বাচিত হবে তারা প্রয়োজন অনুযায়ী আইন করে নিবে, এবং সংবিধানটার সাথে জনগণ যাতে ওন করতে পারে, ঐক্য ফিল করতে পারে, এরকম একটা সংবিধান আমাদের লাগবে। কিন্তু তা না করে এখানে জনগণের প্রসঙ্গ আসছেন, তো অনেকে বলছিলেন একটা কথা যে এই জুলাই সনদ নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, যদি এমন একটা উদ্যোগ নেওয়া হতো যে জনগণের মতামত, ধরুন অনেকে প্রস্তাব করেছিলেন যে বিভাগীয় পর্যায়ে এই কমিশনকে কথা বলতে পারেন, জনগণ কি চায়, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একদম চাপে পড়তো। কিন্তু আমরা দেখলাম শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে, এটা একটা সংকট। আপনার কি মনে হয়? ডেফিনেটলি ইউ আর ভেরি রাইট। রাজনৈতিক দলগুলোকে ধরে নেওয়া হয়েছে তারা সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করে, হুইচ ইজ অ্যাবসার্ড। না, তারা করে না। কারণ এই গণ অভ্যুত্থানে যে গৃহবধূ, যে কৃষক, যে শ্রমিক, যে স্কুল ছাত্র নামলো, হ্যাঁ, তার তো কোনো দলীয় পরিচয় নামে নাই সে। ফলে নির্দলীয় বা পলিটিক্যাল একটা বড় জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর সমর্থন জামাতকে, এনসিপিকে, বিএনপিকে দিয়ে দিছে, এটা ধরে নেওয়া অন্যায় হবে। সেক্ষেত্রে এই জন্যই তো আমি বলছিলাম, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনি যদি দেখেন পলিটিক্যাল প্রবলেমের লিগ্যাল সলিউশন ইজ ডেঞ্জারাস। পলিটিক্যাল প্রবলেমের সলিউশন পলিটিক্যালি করতে হবে। পলিটিক্যালি করার জন্য জনগণকে সম্পৃক্ত করার প্রক্রিয়া কি? প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার এখনো সুযোগ আছে। আমি যেটা বলি, আপনি উচ্চকক্ষ করেন, পিআর পদ্ধতিতে করেন, ওইখানে একটা নতুন সাংবিধানিক পরিষদের দায়িত্ব দেন, প্রয়োজনে সমাজের আরো বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে নেন, নিয়ে 2 বছর 3 বছরের মধ্যে দিয়ে আপনি একটা নতুন সাংবিধানিক ধারাবাহিক। আরেকটা প্রশ্ন করি, সেটা হলো এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, নির্বাচন একদম সামনে, এবং জুলাই সনদকে একটা বাধাগ্রস্ত হিসাবে সামনে আনার সুযোগটা কম। যদি আনে তাহলে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত, যেটা আমি বলছিলাম। আপনার কি মনে হয় যে সব বিবেচনা করে রাজনৈতিক দলগুলো কি একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে? আমি মনে করি জুলাই সনদ নিয়ে জটিলতা খুব বেশি নাই, কিন্তু সরকার একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে এই মুহূর্তে, যেটা তুষার বললো। কেননা 7 মাস আলোচনার পরে ধরেন এখানে গণভোটের ব্যাপারটা, যদি যেই বিষয়গুলো ধরেন 20টাতে সবাই একমত, আপনি সেটা নিয়ে গণভোটে চলে যান, আপনার গণভোটে তো কারো কোনো দ্বিমত নেই, এবং সংবিধান সংস্কার পরিষদ করার ব্যাপারেও কারো কোনো দ্বিমত নেই, এবং সংবিধান সংস্কার করার পরিষদ করার ব্যাপারে যেহেতু আপনার ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমত এই ইঙ্গিত দেয়, যদিও এটা এখনো স্পষ্ট করে বাজারে আসে নাই, কিন্তু এই ইঙ্গিত দেয় উচ্চকক্ষের ব্যাপারেও দ্বিমত থাকবে না। যেহেতু কারণ আপনি সংবিধান সংস্কার কমিশন এটা তো এককেন্দ্রিক হবে না, এক দল বিএনপির হইলে তো হবে না, শুধু এর সমস্ত দলের সমস্ত মতের পার্টিসিপেশন একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে উচ্চকক্ষ এবং সেখানকার উচ্চকক্ষের পিআর পদ্ধতি, বিভিন্ন দল মত চিন্তার মানুষের সন্নিবেশের ক্ষেত্রে উচ্চকক্ষের বস্তু পদ্ধতিটা বা প্রস্তাবনাটা মানার সম্ভাবনাই বেশি প্রমাণ করে, লক্ষণ যা বলে। সেক্ষেত্রে তো আমি মনে করি জটিলতা চাইলেই কমানো যায়, কিন্তু সেক্ষেত্রে সরকারকে একটা ডিসাইসিভ রোল প্লে করতে হবে। সরকার কেন মনে করে যে তার হাতে ক্ষমতা, দেখেন ক্ষমতা পাওয়ার হলো অ্যাবসোলিউট। এখন আপনি যদি এই অ্যাবসোলিউট পাওয়ারকে ফোর্সফুলি অ্যাপ্লাই করতে না পারেন, তখন তো আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না, হতাশা তৈরি হবে। সেটাই এখন হচ্ছে। ফলে রাজনৈতিক দলগুলোর দিকে যদি আপনি ছুড়ে দেন, রাজনৈতিক দলগুলো বলবো আচ্ছা জুলাই সনদ যা হয়েছে ওকে, অসুবিধা নেই, এখন তো আমরা আসলে নির্বাচন নিয়ে ব্যস্ত। কারণ আপনি জানেন বাংলাদেশে এটা একটা ডেঞ্জারাস প্রবণতা সোসাইটিরও, একটা হাইপের মধ্যে যদি সোসাইটি চলে যায়, ওইটার মধ্যে সবাই মজে যায়, তখন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নন ফোকাসে চলে আসে। এটা অন্যায়, এটা আমাদের অনেক ক্ষতি করে, এটা বিগত দিনেও আমরা দেখছি। ফলে আমি মনে করি এখন প্রধান ইস্যু নির্বাচন, এখানে সব দল এনসিপি, জামাত, বিএনপি সহ সব দলই এদিকে মনোযোগী, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু ক্ষেত্রে এই জুলাই সনদ প্রক্রিয়ার ব্যাপারে খুব দ্রুত আমি মনে করি সরকারি দিক থেকে একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ অলরেডি এখানে ঐক্যমত হয়ে আসছে বিভিন্ন বিষয়ে, সেটা ধরেন 80% হয়ে আসছে। এটাকে জাস্ট একটা ফোর্সের মধ্যে এনে, এটাকে একটা ডিসাইসিভ জায়গায় এনে সরকার যদি, যেটা আলোচনা এখানে আসলো, কারণ ধরেন এখানে এনসিপির যে দাবিগুলো তার অনেকগুলো এখানে ধারণ করা হয়েছে, বিএনপির অনেকগুলো ধারণ করা হয়েছে, জামাতের অনেকগুলো ধারণ করা হয়েছে। ওকে, তাইলে জাতীয় স্বার্থ কোনটা, এটা বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিবে এবং রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য। আসলে যেটা আপনি বললেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রেজাউল করিম রনি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আরপিও সংশোধন করা হয়েছে, গ্যাজেট বের হয়েছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রতীক ছাড়া নির্বাচন, নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে জুটে গেলেও, এটা হলো মূল বিষয়। সারওয়ার তুষার, আপনারা তো নতুন দল হিসাবে গণতান্ত্রিক সংস্কারের কথা বলেন, এই সংশোধনকে আপনারা সংস্কারের অংশ হিসাবে দেখছেন নাকি একটি জোটভিত্তিক রাজনীতিকে নিরুৎসাহিত করার অংশ হিসাবে দেখছেন? একটা দলের এক নেতা এরকম একটা আলোচনা ছিলেন, উনি বলছেন যে এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে আমি কোন মার্কায় করব সেটা আমার সিদ্ধান্ত। আমি বললাম যে আপনাকে আপনার মার্কায় ইলেকশন করতে বলছে সরকার এবং কমিশন, আপনি এই সিদ্ধান্তকে বলতেছেন অগণতান্ত্রিক। আপনি অন্যের মার্কায়, এখন তারা এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে তারা আন্দোলন করবে অন্যের মার্কায় ইলেকশন করার জন্য, কিছু কিছু দল। তাহলে নির্বাচন কমিশন থেকে মার্কা না নিলেই হতো না, এক্স্যাক্টলি। এবং দেখেন আলোচনাটা কয়েকটা লেভেল। একটা হলো বহুদলীয় গণতন্ত্র যদি আমরা মানি, তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্য অবশ্যই প্রত্যেকটা দলকে নিজের মার্কায় করতে হবে। এবং এখন আবার আরেকটা ইকুয়েশন তৈরি হয়েছে আপার হাউসে পিআর। আপনি যদি ধানের শীষ, তারপরে দাঁড়িপাল্লা এবং ধরে নিলাম শাপলাকলি, এই তিনটা মার্কার মধ্যে অন্যান্য সমস্ত দল বিলীন হয়ে যায়, তাহলে তো আপার হাউসে পিআরও হবে এই তিনটা দল নিয়ে। সেটা তো গণপ্রতিনিধিত্ব হচ্ছে না। আমরা যেটা চাচ্ছি আপার হাউস এবং আপার হাউসে পিআরটা এই কারণেই দরকার যে এখানে লোয়ার হাউসে যেহেতু সরকারি দল এবং প্রধান বিরোধী দলের একটা একচেটিয়া দাপট থাকে, এখানে আরো যাদের 2% ভোট আছে, যাদের 5% ভোট আছে, যাদের 7% ভোট আছে, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা তখন খুব সিগনিফিকেন্ট হয়ে উঠবে। এই জিনিসটা তো আপনি হচ্ছে না। এখন দেখেন এটার সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি যে আপার হাউসে পিআর কি বললেন, যখন আপনারা ওই যে তারা আন্দোলন করবে অন্যের মার্কায় ইলেকশন করার জন্য, এবং আমি তো আপার হাউসে তাদের যে প্রতিনিধি থাকবে না এটা নিয়ে তারা বিচলিত নয়, এবং এই জন্যই তারা আপার হাউসে এটা বিরোধিতা করেছে। কেন আমি বলি, কারণটা খুব সিম্পল। আমি তাকে চ্যালেঞ্জ করেছি যে দলের সারা দেশে 1% ভোট আছে, তারাও অন্যের মার্কায় ইলেকশন করতে কখনো চাইবে না। কিন্তু যাদের কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান পার্টি, এবং আসলে একজন বড় ফেস তারা তৈরি করেছেন, পার্টি বলতে কিছু নাই, একটা সভাপতি, যিনি সভাপতি তিনি সেক্রেটারি, এরা হচ্ছে সিট নেগোসিয়েশন করে বড় দলের সাথে, তারা বেসিক্যালি হচ্ছে অন্যের মার্কায় করতে চায়, তারা নিজের মার্কায় করতে চায় না, ঠিক আছে? এবং তারা এটাকে মনে করছে যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত ইত্যাদি। এখন কিন্তু আমরা মনে করি যে অবশ্যই আপনাকে নিজের মার্কায় ইলেকশন করতে হবে, এবং এতে করে যাচাই হবে কার আসলে জনভিত্তি আছে। যতটুকুই থাকুক, সারা দেশে 5% আপনার ভোট আছে, এটাও কিন্তু প্রমাণ করে যে আপনার জনভিত্তি আছে। সারা দেশে আপনার 15% ভোট আছে, এটা খুব হেলাফেলা করার বিষয় না। 15% অফ দ্য ভোটার সাপোর্ট ইউ, এটা খুব বড় জিনিস। তাহলে আপনি কেন এই সুযোগ নেবেন না? তার কারণ হচ্ছে আপনার একজন বড় নেতা আছে যিনি মিডিয়া নানা কারণে ঢাকার বিভিন্ন এলিট সার্কেলে প্রভাবশালী, কিন্তু আসলে তার সারা দেশে কোনো সংগঠন নাই, ঠিক আছে? এবং এতে করে তাদের নিবন্ধন যে তারা পেয়েছে, এটাও কিন্তু আবার আসবে যে আপনার সারা দেশে সংগঠন নাই, কিভাবে নিবন্ধন পেলেন? এই প্রশ্নগুলো যেন না আসে, এই অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি তারা হতে চাচ্ছে না, এই কারণে তারা বড় দলের মুখাপেক্ষি হতে চাচ্ছে। এখন বিএনপি কিন্তু শুরুতে এটা স্বাগত জানিয়েছিল, এখন আবার বিএনপি এটার বিরোধিতা করছে, কারণ বিএনপি বুঝতে পারছে, এবং এটা খেয়াল করেন আরো বিশেষভাবে, এই সমস্যাটা বিএনপি এবং ওই দলগুলোর, অন্য কারো সমস্যা না। এটা দেখবেন ইভেন জামায়াত ইসলামেরও সমস্যা না, এটা গণ অধিকার পরিষদের সমস্যা না, এনসিপির তো সমস্যা নাই। এটা সমস্যা হচ্ছে ওই যে যারা ওয়ান ম্যান পার্টি এবং বিএনপি তাদের। কারণ কি? কারণটা হচ্ছে এটা তারা সবাই বুঝে, তারা যদি নিজের মার্কা ইলেকশন করে, ইভেন ধানের শীষ যদি সেখানে মার্কা হিসেবে নাও থাকে, তবু স্থানীয় বিএনপির ভোট তারা পাবে না, এটা ওই দলগুলো মনে করে। এবং বিএনপি হাইকমান্ড থেকে যদি ফরমান জারিও করে, যদি বলে যে একে সমর্থন করো, প্রবলেম তো থাকবে। এখন এটা তো আমার কিছু করার নাই। আপনি ধরুন ছোট দল একটা দাঁড়িয়েলো, কোন একটা মার্কা নেই, যে মার্কা, আর বিএনপির লোকেরা ওই মার্কার পক্ষে স্লোগান দিতে আনইজি ফিল করবে, আবেগের বিষয়, অভ্যাসের বিষয়, ইমোশনের বিষয়। আপনি বললেন যে জনগণ সংসদের কাছে সব ছেড়ে দিবে, কিন্তু আপনি জনগণকে ফেস করতে চাচ্ছেন না আসলে। হ্যাঁ, আপনি জনগণকে ভরসা করতে চাচ্ছেন না, এটা তো হওয়া উচিত না। ফলে এই আরপিও সংশোধনীটা আমি বলবো যে এই সরকার বা নির্বাচন কমিশনে তো আমরা নির্বাচনে জোটকে না দুর্বল করবে কিনা, জোটের ব্যাপারে বলি। বাংলাদেশে মার্কার ইতিহাস আপনি জানেন, 2001 সালের আগ পর্যন্ত হচ্ছে আপনি আগের ইলেকশন যে মার্কা নিয়ে করেছেন, পরের ইলেকশনে ওইটা চাইলে দিয়ে দেওয়া হতো, স্থায়ী ছিল না। এটা স্থায়ী হয়েছে 2001 সালের পর থেকে, খুব রিসেন্ট স্থায়ী হয়েছে। মানে আপনি ধানের শীষ নিয়ে আগের ইলেকশন করেছেন, প্রচলিত রেওয়াজ হচ্ছে পরেরটা আপনি ধানের শীষ পাবেন, এটা খুব ঝামেলা হয় নাই, কিন্তু এটা মানে স্থায়ী হয়েছে 2001 সালের পরে। এখন আমরা জোট নির্বাচনগুলোর ইতিহাস দেখি, 2001 সালে বিএনপি এবং জামায়াতের একটা খুব বড় জোট হয়েছে, রাজনৈতিক জোটে ছিল তারা, এক জোটে তারা কি একই ধানের শীষে ইলেকশন করেছে? দাঁড়িপাল্লায় করেছে, ধানের শীষে করেছে। 2008 সালে লাঙ্গল আর নৌকা, লাঙ্গলে করেছে, নৌকায় করেছে। 18 সালে জামায়াত ইসলামের যেহেতু নিবন্ধন ছিল না,
বা নিবন্ধন আওয়ামী লীগ ইয়ে করেছিল, তখন তারা বাধ্য হয়ে ধানের শীষে করেছে। ফলে এগুলো যাদের আমি বললাম, দেখবেন এটা ইসলামী আন্দোলন, এটা নিয়ে সমস্যা মনে করবে না, কারণ তাদের একটা পার্সেন্টেজ অফ ভোট আছে। গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় করতে প্রস্তুত, এনসিপি সাপ্লাই করতে প্রস্তুত, যাদেরই কোনো না কোনো ফর্মে জনভিত্তি আছে, তারা আসলে নিজের মার্কায় করতে চায়, জোট করলেও করবে, সমঝোতা করলেও করবে। কিন্তু অন্য যারা ওই যে ওয়ান ম্যান, তাহলে তো এখন নির্বাচনে জোটকে মানে দুর্বল করে ফেলতে পারে না, নির্বাচনী জোটকে দুর্বল করবে না। এই যে আমি বললাম যে আগে তো জোটের আমরা শক্তিশালী জোটের, বাংলাদেশের নির্বাচনী রাজনীতি মানেই জোট রাজনীতি, যুক্ত ফ্রন্ট ছিল না বাংলাদেশে, এরপর আরো কত কত জোট হয়েছে। কিন্তু এই মার্কায় এখন যারা জোটের সঙ্গী, এরা আসলে বেসিক্যালি বিএনপির সাথে, আমরা যদিও বলি যে ধরা যাক 18টা দল আছে, আসলে 18টা দল নেই, 18টা ব্যক্তি আছে। এই ব্যক্তিদের সমস্যা এগুলো। জি, এটা একটা সংকট তৈরি হয়েছে। আমরা যেটা বলে থাকি, গতকালকে টক শোতে এটা আলোচনা হয়েছিল যে দলের চেয়ে নেতা বড়, এই সংকটটা তৈরি হয়েছে। আরো কিছু বিষয় এসছে যেটা আগে ছিল না আরপিতে। যেমন ধরুন, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না, সেখানে না ভোটের একটা অপশন হবে, মানে না ভোটে একটা প্রার্থী হবে, আর যেখানে সিঙ্গেল প্রার্থী সেখানে না ভোটের অপশন থাকবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হয়েছে, সেটি হলো যে এখানে পোস্টারের ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল, যে আগের নির্বাচনে রঙিন পোস্টার ছাপানো নিষিদ্ধ ছিল, এবার অধ্যাদেশে যে কোনো পোস্টার ছাপানো নিষিদ্ধ করা হয়েছে। গুড। এই দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন। আমি এই আরপিও সংশোধনীকে স্বাগত জানাই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এবং 5 তারিখের পরে আমি প্রথম টক শোতে যেখানে হাজির হয়েছিলাম, একটা বেসরকারি চ্যানেল, সেখানে আমি বলেছিলাম এই যে পোস্টার ছাপাইয়া জনগণকে উৎপাত করা, কথা নাই বার্তা নেই, অমুক ভাইয়ের সালাম নিন, তোর কাছে সালাম চাইছে, সালাম তো চাই নাই। এবং এই যে একটা ব্যাপারটা, হ্যাঁ, লুটপাট করবে, এই করবে, তারপরে হলো আপনার ধরেন যে ঈদ আসলে, পূজা পার্বণ আসলে, হ্যাঁ, এবং এই পোস্টার শুভেচ্ছা চাইছি তোর কাছ থেকে, এই শুভেচ্ছা দেওয়ার কারণেই সে চাঁদাবাজি, লুটপাট এগুলোর মধ্যে সে জড়িত হবে। তোমার রাজনীতিবিদ হিসেবে তোমার কাজ সম্পর্ক হলো জনগণের সাথে, গাছের ডালায় পোস্টার লাগায় তোমার কাম কি? হ্যাঁ, এইটা একটা বর্বর কালচার, এটা কোনো রাজনীতি না, এটা হইতে পারে না। আপনার নাগরিক ভিত্তিক রাজনীতির জন্য অবশ্যই পোস্টার এই ধরনের বেলেল্লাপনা এবং উশৃঙ্খল প্রদর্শনী নেতার, হ্যাঁ, এবং এই যে ছবি 4 কাল্লা 5 কাল্লা মিলাইয়া তারপরে যে একটা বড় সন্ত্রাসীর কাল্লা, হ্যাঁ, এই মাথা প্রদর্শনী অশ্লীল, এটা বর্বর, এটা চিরদিনের মধ্যে নিষিদ্ধ করা উচিত। না ভোটের ব্যাপারে না ভোট অবশ্যই থাকা উচিত, এবং আমি মনে করি রাজনীতিকে ডিফিকাল্ট করা উচিত। এখানে রাজনীতিটা খুব ইজি হয়ে গেছে ভাই, রাজনীতি ডিফিকাল্ট জিনিস ইন এ সেন্স। রাজনীতি করলে পার্সোনাল লাইফ থাকে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে না, ধনী থাকার সুযোগ থাকে না। ফিলেন্থ্রপি ভাই, রাজনীতি মানে হলো জনসেবা করা, নিজের জীবন স্যাক্রিফাইস করা। সবাই রাজনীতি করতেছে, এটা তো হইতে পারে না। আপনি যদি পলিটিক্স মিন করেন, রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না একটা সমাজে, কিন্তু প্রচুর রাজনীতিবিদ, এটা কোথা থেকে আসে হলে এটা একটা লুটপাটের ক্ষেত্র আকারে হাজির হয়েছে রাজনীতিটা। এটাকে আপনি যত চ্যালেঞ্জিং করবেন, তত কোয়ালিটিটিভ পলিটিশিয়ান বের হবে, তত নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দিকে আমরা যাব। আমি এটাকে খুবই স্বাগত জানাই, এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও বুঝতে হবে যে 5 তারিখ প্রত্যেকটা রাজনীতি, এটা এখানেও বারবার বলছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, ইনক্লুডিং এনসিপি, একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। অবশ্যই আমাদের পরিবর্তিত মানসিকতার ভিত্তিতে রাজনীতি নির্মাণ করতে পারতে হবে, না হলে কিন্তু আপনার গতানুগতিক, না হলে কামিং রেভলিউশনের জন্য প্রস্তুত হবে। 5 কোটি জেনজি জেনারেশন মাইনা নিবে না, স্বাভাবিক। সারোয়ার তুষার, আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আমরা দেখলাম, সেটি হলো যে নির্বাচন বন্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতা বাড়ানো হয়েছিল। আমরা দেখতাম যে কোনো জায়গায় নির্বাচন অনিয়ম হলে একটা আসনে বা দুটো আসনে ভোট কেন্দ্র বন্ধ করা হতো, আর বাকিগুলো হয়ে যেত। তখন যে দল ক্ষমতা আসতো, ওই বাকি 2 আসনে সে অটোমেটিকলি বিজয়ী হয়ে যেত, এরকম একটা মানে সুযোগ ছিল। আমরা দেখলাম যে পুরো আসনেই ভোটার মানে নির্বাচন বন্ধ করতে পারবে এখন, যদি 2-1টা জায়গায় এরকম ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ। কেন? কারণ দেখবেন যে লোকালি অনেক জায়গায় এক এক জায়গাতে হিসাবে এক এক রকম। কোনো ভোট কেন্দ্র থাকে যেখানে ওই ভোট কেন্দ্রটা ডিসাইসিভ। আপনি দেখবেন যে 2টা প্রার্থীর মধ্যে থাকে, তারা প্রায় কম আর বেশি থাকে, 45-55 এরকম একটা ইকুয়েশন থাকে ব্যালেন্সের। একটা ভোট কেন্দ্র আছে, ওই ভোট কেন্দ্রটার মধ্যে যারা জিতবে সেই জিতে যাবে। তখন যেটা করে, যার মাসেল পাওয়ার বেশি, সে আসলে ওই ভোট কেন্দ্রকে টার্গেট করে। এটা আমি দেখেছি, আমি বিভিন্ন স্থানীয় নির্বাচনে যখন গেছি, আমি গিয়ে দেখেছি এটাই ঘটে। এবং তখন যেটা করে, তারা এরকম নানা ধরনের তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা করে, যার মাসেল পাওয়ার আছে। তখন কি করলেন আপনি শুধু ওই ভোট কেন্দ্রটা বাতিল করলেন, ওই ভোট কেন্দ্র বাতিল করলেন, কিন্তু আপনি ফলাফল ঘোষণা করে দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। যেটা যিনি তাণ্ডবটা করতে চেয়েছেন, তিনি কিন্তু সফল হয়েছেন। তিনি জানেন যে ওই কেন্দ্র ছাড়া বাকি সবগুলোতে, তিনি ওই কেন্দ্রতে একটা হাঙ্গামা লাগাই দিলে ওই কেন্দ্র ভোট বাতিল হোক, বাকিটা আসলে জিতে যাবে। এখন জিতে যাওয়ার পরে কি হচ্ছে, আপনি আবারও 1 মাস পরে ওই ভোট কেন্দ্রে ইলেকশন দিচ্ছেন, তখন উনি ওনার সমস্ত ফোর্স ওখানে ব্যবহার করেছেন, ওইটা একটা আনুষ্ঠানিকতা হয় মাত্র, আসলে উনি আগেই উনাকে জিতে দেওয়া হয়েছেন। ফলে এখন যেটা করা হচ্ছে যে
পুরো চাইলে ইলেকশন কমিশন পুরো আসনেরই ভোট স্থগিত করতে পারবে, এটা একটা ভালো সিদ্ধান্ত। অনেকে আশাবাদ ব্যক্ত করছে যে কোনো কেন্দ্রে আর গন্ডগোল করার সাহস পাবে না। এটা ভালো, এখন এটা ভালো সিদ্ধান্ত। এখন অবশ্যই নির্বাচন কমিশনকে এটার ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে, কারণ আরেকটা বিষয় সারওয়ার তুষার, সেটা হলো আরপিত আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। 3 বাহিনীকে নির্বাচনের দায়িত্ব দিতে আলাদা আর কোনো আদেশের প্রয়োজন হবে না। এটা মানে পুলিশ যে ভূমিকাটা রাখছে, আমরা সশস্ত্র বাহিনী দ্য সেম ভূমিকা রাখতে পারবো। খুবই জরুরি, কারণ হলো পুলিশের এই ভূমিকাটা অনেক সময় দেখা যায় কি পুলিশ যে দল ক্ষমতায় আসতেছে আগেই নির্বাচনের আগে 3 রাত আগের থেকে ওর পক্ষে কাজ করা শুরু করে দেয়। ফলে সেক্ষেত্রে এই যে অনিয়মিত বাহিনী যেটা আমাদের মানে রিজার্ভ ফোর্স যেটা, হ্যাঁ, সেইটা যদি এই দায়িত্ব, অনিয়মিত বাহিনী না, মানে সশস্ত্র বাহিনী, কিন্তু নির্বাচনের জন্য তো সে নিয়মিত বাহিনী না, মানে নিয়মিত বাহিনী পুলিশ আর কি সেদিক থেকে। কিন্তু তারা যদি নির্বাচনের এই দায়িত্বের মধ্যে একইভাবে যুক্ত করা যায়, সেক্ষেত্রে এই আগাম পুলিশের এই আগাম আপনার এক দলের পক্ষে। স্যার, অনেকে আপনারা তো যেহেতু ইলেকশন করবেন, অনেকে কিন্তু এই ব্যাপারে খুব আশাবাদ ব্যক্ত করেছে যে তাহলে অন্তত নির্বাচন কেন্দ্রগুলো এক ধরনের নিরাপত্তা থাকবে। না, এটা অবশ্যই জনগণের মধ্যে কনফিডেন্স তৈরি করবে। কেন? কারণ বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আস্থায় মানে আস্থা মনে করে যে তারা থাকলে সমস্যার সমাধান হবে। সেনাবাহিনীকে তারা ভরসা করে, ফলে তারা আছে, ফিল্ডে আছে এবং ওই যে ভোট কেন্দ্রে আছে, এবং পুলিশের সমান এখতিয়ার তাদেরও থাকবে। তারা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর অংশ হয়ে গেল, এটা মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার দিকে এবার উদ্বুদ্ধ করবে। কারণ এটা একটা বিশেষ আরেকটা দিকও আছে, যারা ওইখানে মানে দখলদারির চিন্তা করবে তারা কিন্তু তাদের জন্য একটা মেসেজ, গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এবং আমি যেটা বললাম যে যেহেতু এবার ইলেকশনে অনেক সহিংসতার একটা আশঙ্কা অনেকে করছেন, আমরাও লোকাল পর্যায়ে আঁচ পাচ্ছি যে মানে যারা পেশি শক্তির একটা অনেকে দেখানোর চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা অনফিল্ড থাকে এবং ভোট কেন্দ্রে দায়িত্বে থাকে, এটা অবশ্যই ভোটারদেরকে, অন্যান্য যারা মাসেল পাওয়ার দেখাতে পারছে না সেই প্রার্থীদেরকে অবশ্যই এটা একটু মানে স্বস্তি দেবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রেজাউল করিম রনি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এখন একটু নির্বাচনের জোট নিয়ে কথা বলি। গণমাধ্যমের খবর অনুযায়ী এবং আমাদের যতটুকু খোঁজ খবর আছে, আপনাদের সঙ্গে আলাপ করি, আমাদের অনেকটা মনে হয়েছে এনসিপি কোনো একটা দলের দিকে ঝুঁকছে, সেটা হলো বিএনপি। এটা কি আদর্শিক ঘনিষ্ঠতা নাকি নির্বাচনী বাস্তবতা? আপনারা তো জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের কথা বলছিলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কি সেই সংস্কার ভাবনার সঙ্গে যায়? না, আজকেও প্রথম আলোতে এরকম একটা রিপোর্ট দেখলাম। আমরা কিন্তু আমরা কিন্তু মানে একটু আগে আনুষ্ঠানিকভাবে এটা প্রতিবাদ জানিয়েছি যে এই ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা নেগোসিয়েশন বা সমঝোতা আমাদের তাদের সাথে হয় নাই, বিএনপির সাথে হয়নি। এটা আগেই বলার মধ্য দিয়ে আমাদের দলের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে। আমাদের আহ্বায়ক আজকেও সকালবেলা নারায়ণগঞ্জের একটা শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পরে সাংবাদিকদের বলেছেন যে আমরা 300 আসনেই নির্বাচন করতে চাই। কেন? এবং এটা আমরা আমাদের জন্য এটা কেন জরুরি? আমাদের জন্য জরুরি হচ্ছে যে একটা দল 1 বছর হওয়ার আগেই তাকে নির্বাচন করতে হচ্ছে। ফলে আমরা কিন্তু এখনো আমাদের সাংগঠনিক বিস্তৃতির মধ্যেই আছি। অবশ্যই থাকার কারণে এই নির্বাচনটা আমরা যদি 300 আসনে প্রার্থী দিই, তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ওখানে সাংগঠনিক একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত একটা সাংগঠনিক কাঠামো দাঁড়াবে। এটা আমাদের জন্য খুব জরুরি। কারণ আমি বারবার বলি যে সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতি দুটো আমাদের জন্য এক জায়গায় আছে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু শাপলা প্রতীক ইতিমধ্যেই একটা মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং আমরা একটা পার্সেন্টেজ অফ ভোট তৈরি করতে চাই। তো আপনারা কিন্তু একটা সুযোগ পেয়েছেন শাপলা বিতর্কের হওয়ার কারণে, বা ইসি এটা নিয়ে যে একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েছিল, হ্যাঁ, মানে আপনারা সুযোগ পেয়েছেন, কিন্তু আপনাদের প্রতীকটা সবাই জেনে গেছে, সবাই জেনেছে। গতকালকে দেখলাম যে যখন জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন সাধারণ মানুষকে যে এনসিপির মার্কা কোনটা, সবাই এক বাক্যে বলে দিচ্ছে। তো এটা আমাদের জন্য ভালো হয়েছে
এবং আমরা কিন্তু এটা ফাইট করেছি, এটা ফাইট করে এই মার্কাটা আমরা পেয়েছি। এখন আমি যেটা বলছিলাম যে একটা তো গেল যে আমাদের সাংগঠনিক কাঠামো তৈরি করার একটা সুযোগ আছে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেক অ্যাসপায়ারেন্ট প্রার্থী আছে এবং যোগাযোগ করছে, তাদেরকে তো আমাদের সুযোগ দিতে হবে। এটা 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে যে আপনার এই যে আমরা একটা পার্সেন্টেজ অফ ভোট তৈরি করতে চাই সারা দেশে। আপনি দেখবেন যে এখন আওয়ামী লীগের পক্ষে প্রধান জাস্টিফিকেশন কি? জাস্টিফিকেশন হচ্ছে আওয়ামী লীগের 30% ভোট আছে কি নাই সেটা অন্য আলাপ, 2008 সালের পরে তার ইলেকশন হয়নি, কিন্তু এটাই বলা হয় যারা একটা দলের 30% ভোট আছে আপনি তাকে আসতে দিবেন না, এরকম বলতে চায় অনেকে। ফলে আমি যে একটা জনভিত্তি সম্পন্ন দল, আমার যদি 20 to 25% to 30% ভোট সারা দেশে থাকে, কারণ 20% থেকে 25% মধ্যে আমাদের ভোট পার্সেন্টেজ থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে যে এনসিপি একটা জনভিত্তি সম্পন্ন। তাহলে এটাকে চূড়ান্ত যে আপনারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন? আমরা 300 আসনের প্রার্থী দেব এবং এই এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের দলীয়? হ্যাঁ, এবং 15 নভেম্বরের মধ্যে আমরা হচ্ছে প্রাথমিক তালিকা প্রকাশ করব। এর মানে আপনাদের নির্বাচনে জোট হচ্ছে না কারোর সাথে? জোট সমঝোতার ব্যাপারটা সবসময় শেষ পর্যন্ত ওপেন থাকে। হ্যাঁ, জোটের চেয়ে আমরা সমঝোতা যদি কারোর সাথে হয় সেদিকে আমরা বেশি আগ্রহী থাকবো, কিন্তু আগে আমরা 300 আসনে। কারো বিশ্লেষকদের অনেকে বলছেন যে আপনারা সম্ভবত সমঝোতার পথটা একটু দুর্বল করে ফেলেছেন। সেটি হলো এখানে প্রধান দুটি দলের সাথে সমঝোতা হতে পারে, জামাত এবং বিএনপি। আপনারা যেহেতু জামাতের ব্যাপারে ডিসিশন নিয়েছেন, এখন বিএনপির সঙ্গে আপনাদের সমঝোতা হতে হবে। বিএনপি আপনাদের এই দুর্বলতার সুযোগটা নিতে পারে, তারা খেলতে পারে রাজনৈতিক অঙ্গনে, যেটা খেলে যে এখন তো আর এনসিপির কারোর দিকে যাওয়ার সুযোগ নেই, যেহেতু জামাতের সাথে তারা একটা চূড়ান্ত ডিসিশনে পৌঁছে গেছে। বিএনপি আপনাদের তো ছাড় নাও দিতে পারে না। আমরা কিন্তু বলেছি যে আমরা চূড়ান্ত কোনো কথা বলিনি, আমরা কি এটা চূড়ান্ত হয়ে বলেছি আমরা অমুকের সাথে সমঝোতা করবোই আর অমুকের সাথে করবোই না, এরকম কথা আমরা বলিনি। আমরা বলেছি যাদের সাথে গেলে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে আপনারা জামাতের সাথে যাচ্ছেন না। আমি বলছি না যে বিএনপির সঙ্গে যাচ্ছেন, এরকম সিদ্ধান্তের কথা বলছি যাচ্ছেন না, এরকম সিদ্ধান্ত আমরা নিই নাই। কিন্তু আমরা একটা জিনিস আছে যে আমরা বলেছি যে কারোর ইতিহাসের দায়ভার আমরা নেব না, এবং যাদের সংস্কার বিরোধী অবস্থান আছে তাদের সাথেও আমরা যাব না। কিন্তু চূড়ান্ত করে যাওয়ার ব্যাপারে না যাওয়ার ব্যাপারে হ্যাঁ না কিছু আমরা বলি নাই এখনো পর্যন্ত। কিন্তু আমাদের দলের বেশিরভাগ সদস্যের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা এককভাবে নির্বাচন করতে চাই। এরপরে যদি আমাদের বৃহত্তর স্বার্থ দেখতে হয় কোনো একটা ক্ষেত্রে, সেটা আমরা আরো কিছুটা সময় পরে সেটা ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসবো। আপাতত আমাদেরকে নিজেদের উপরে ভিত্তি করে দাঁড়াতে হচ্ছে। রাজউল করিম রনি, এনসিপি মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে, মোটামুটি উনি তো পরিষ্কার করে দিলেন যে তারা 300 আসনের প্রার্থী দেবে, কিছু আসন নিয়ে তাদের সমঝোতা হতে পারে। এটা একটা দিক আছে, সেটা হলো তারা কিছু আসনও পেল আর আবার তার দলটাও একটা ভিত্তি দাঁড়ালো। কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন কিন্তু আসে যে 300 আসনের প্রার্থী দিলে বিএনপির সঙ্গে বা অন্য কোনো কারোর সঙ্গে তাদের সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকবে? সর্বশেষ যে খবর আমি দেখলাম তাতে এনসিপি কোনো জোটেই যাচ্ছে না, এবং বিএনপি যেভাবে প্রার্থী, এনসিপির নীতি নির্ধারক তো আছে নীতি নির্ধারক। তারপরে আমরাও তো আমি সর্বশেষ খবর যেটা দেখতেছিলাম একটু আগেই, কোনো জোটে যাচ্ছে না, কোনো দলীয় জোটে, জামাতের সাথেও না, এনসিপির সাথে বিএনপির সাথেও না। কিন্তু যেটা হচ্ছে বিএনপির সাথে একটা আসন সমঝোতা এবং জামাতের সাথে আসন সমঝোতার একটা জায়গা ওপেন রাখতেছে এনসিপি। এটা কেন ওপেন রাখতেছে? এনসিপি কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একটা দল, এবং এনসিপির বয়স এখনো 1 বছর হয় নাই। ফলে আপনি যদি এখনই আশা করেন এখানে প্রতিষ্ঠিত দলগুলোর সাথে এনসিপি একটা ফাইট দিয়ে একটা উইনিং রেজাল্ট নিয়ে আসবে, সেইটা আনন্যাচারাল, এটা যুক্তিসঙ্গত না, এটা হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশের রাজনীতির ব্যালেন্সের জন্য এনসিপিকে শক্তিশালী করাটা বিএনপির জন্য যেমন জরুরি, জামাতের জন্য জরুরি, বাংলাদেশের জন্য জরুরি। এই জায়গা থেকে আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপি এবং জামাত 2 দলের মধ্যে একটা কনসার্ন এনসিপির ব্যাপারে আছে, এটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে খবর হলো যেটা, অন্তত এনসিপির দিক থেকে এনসিপি মনে করতেছে বিএনপি যেন অন্তত 20টা আসনের ক্ষেত্রে কনসিডার করে এনসিপির ব্যাপারে। জামাতের ক্ষেত্রে এখানে বলা হয়েছে জামাতও যেন অন্তত 4-5টা আসনের ব্যাপারে কনসিডার করে। এখন এই 20টা আসনের ব্যাপারে এটা কিন্তু জোট না, সমঝোতা, এই যে যার মতো করে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং আপনি তো জানেন একটু আগে আমরা আলোচনা করলাম যে যার মার্কায় এবার নির্বাচন করবে। ফলে জোটের বাইরে থেকেও যদি এইভাবে এখন সেখানে 20টার কথা বলা হচ্ছে আসন, হ্যাঁ, বিএনপির দিক থেকে, তো বিএনপিতে এখন তো 36টা আসনে তারা আপনার কোনো স্থগিত রাখছে, 63টা আসনে। তো সেখানে 20টার আলাপ যেহেতু উঠছে, সেটা যদি 10টাতে এসেও ঠেকে আমি যদি মনে করি, এবং জামাতের দিক থেকে যদি ধরেন কিছু জায়গায় ধরেন 4-5টা জায়গায় যায়, তাহলে আমি মনে করি এবারের নির্বাচনে এনসিপির উত্থানটা একটা বিস্ময়কর রাজনৈতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত দিবে।
সারোয়ার তুষার, রেজাউল করিম রনি একটা কথা বলছিলেন যে এরকম হলে আপনাদের জন্য সুবিধা হয় বা নতুন রাজনীতি দলের একটা উত্থান ঘটে। আমরাও চাই, অনেকেই চায় যে তরুণরা রাজনীতিতে সক্রিয় হোক, একটা ব্যালেন্স তৈরি হবে রাজনীতিতে, নতুন একটা বার্তাও যাবে। এই বিষয়ে কি রাজনৈতিক দলগুলো, প্রধানত দুটি দলের সঙ্গে আপনাদের কি কোনো আলাপ আলোচনা এরকম কিছু হচ্ছে? না, আমরা বারবার একটা জিনিস অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক তো না, এগুলো অনানুষ্ঠানিক আলোচনা। সবার সাথে আমাদের যোগাযোগ আছে, জি, কিন্তু শুধুমাত্র কয়েকটা আমাদের এই যে যারা অন্যের কাছ থেকে শুধু আসন নিয়ে রাজনীতি করে, তাদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়েছে এটা আমাদের চোখের সামনে আছে। কিন্তু অনেক বড় বড় দল তারা একেবারে প্রায় বিলীন হয়ে গেছে, এরকম অবস্থা আছে। ফলে আমরা এই ইতিহাস সম্পর্কে সচেতন। আমরা অনেক লম্বা সময়ের প্রস্তুতি নিয়ে রাজনীতি করতে এসেছি এবং এখানে একটা গেম চেঞ্জার হতে চাই আমরা পলিটিক্সে, হ্যাঁ, এবং সেটা বাংলাদেশের জন্যই দরকার। মানে পলিটিক্যাল যে ফিল্ড, মানে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত পলিটিক্সের কাছে থাকতে হবে, এটা আমাদের প্রথম অবস্থান। পলিটিক্স দুর্বল হয়ে গেলে অন্যান্য জিনিস মাথাচাড়া দেয়, তখন আমলাতন্ত্র ছড়ি ঘোরায়, তখন সুশীল সমাজ ছড়ি ঘোরায়, তখন অন্যান্য ব্যাকডোর চ্যানেল সুশীল ঘোরায়, তখন এম্বাসির হয়ে যায় প্রধান। আপনি একটা জিনিস দেখেন যে এর আগে আমরা দেখতাম রাজনৈতিক দলগুলো ঘটা করে এম্বাসিগুলোর কাছে যায়, বিচার দেয়। গত 1 বছর দেখেন, অনেক সমালোচনা থাকুক আর যাই থাকুক, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিচ্ছে, এম্বাসিগুলো আসছে এবং এম্বাসির কাছে এম্বাসিগুলো যোগাযোগ করছে আমাদের সাথে। আমরা ছোট একটা দল, নতুন দল, গ্রোয়িং দল, ছোট বলবো না, গ্রোয়িং দল, যথেষ্ট পরিমাণ আমরা দেখিয়েছি জুলাই পদযাত্রার সময় আমাদের সামর্থ্য, এটা সামনে আরো বাড়বে নির্বাচনকে কেন্দ্র করে। আমাদের সাথে যোগাযোগ করছে যে আপনাদেরকে আমরা বুঝতে চাই। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এবং এটাই গণ অভ্যুত্থানের অবদান। ফলে এই জিনিসটা কন্টিনিউ করাটা হচ্ছে গণ অভ্যুত্থান। তো আর আপনি কিলায় যেমন কাঁঠাল পাকানো যায় না, প্রতিদিন আপনি গণ অভ্যুত্থান ঘটাতে পারবেন না, কিন্তু গণ অভ্যুত্থানের পরের একটা অভিমুখ তৈরি হয়েছে, ওই অভিমুখটা জারি রাখাটা এনসিপির কাজ। হ্যাঁ, ফলে ওইটা মাথায় রেখে আমরা সবকিছু করব। এর মধ্যে আপনার জন্য, আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে আপনার সামনে 1 বছরের মাথাটা ইলেকশন আসছে, ন্যাশনাল ইলেকশন, এবং বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন আমাদের সামনে। ফলে এখানে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে থাকতে হবে এবং ইলেকশনের পরে আগামী 5 বছরে আমাদের 5-10 বছরের রাজনীতির ছকটাও আমাদেরকে করতে হবে। এইগুলো মিলে আমরা যার সাথেই বসি, যার সাথেই কথা বলি, অনানুষ্ঠানিক হোক, ব্যাকডোর চ্যানেল, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি ডিনার করতে করতে অনেক সিদ্ধান্ত হয় অনেক সময়, আপনি জানেন এগুলো, ঠিক আছে? যেটাই করি আমরা, এই যে মূল নীতিটা যেটা বলছি যে আপনাকে এই জিনিসগুলো বজায় রাখতে হবে, একটা বহুদলীয় গণতান্ত্রিক স্পেস রাখতে হবে। রাজনীতি যত ডার্টি হোক, রাজনীতি শেষ পর্যন্ত প্রিভেল করতে হবে, সমাধান। ফলে এই জিনিসগুলো যেন হয়। এবং এই যে আরেকটা বিউটি এনসিপির, সেটা হলো যে এখানে যারা এসছে তারা সবাই বাংলাদেশের সাধারণ ঘরের ছেলে মেয়ে, তাদের কিন্তু বাবা মামা চাচার রেফারেন্স নাই, তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই পর্যন্ত এসছে। এখন রাজনীতিতে তাদেরকে লম্বা সময় টিকে থাকতে হবে। এই যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা বাংলাদেশের পলিটিক্সে এসছে এবং তারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে মতামত রাখে এবং তারা ডিসিশন মেকার হতে চায়, এই জিনিসটাও আমাদেরকে ধরে রাখতে হবে। ফলে আমরা ডেফিনেটলি এমন কিছু করবো না যেটাতে আমাদের অন্য কারো ছায়ায় গিয়ে আমরা একেবারে ওদের মধ্যে বিলীন হয়ে যাই, সেটা আমরা ডেফিনেটলি করার কথা ভাববো না। রেজাউল করিম রনি, আসলে পুরনো ভোটের হিসাব নেই, অনেকে পুরনো হিসাব টানে, কারণ এখানে কয়েকটা উপাদান যোগ হয়েছে। প্রথম কথা হলো 40% তরুণ ভোটার যারা কখনো ভোটই দেয়নি, এর মানে 12 কোটি ভোটার হলে 4 কোটি ভোটার। 2 নম্বর হলো আওয়ামী লীগের ভোটার কোন দিকে যাবে আমরা জানি না, সংখ্যালঘুদের ভোটার একই অবস্থা দাঁড়িয়েছে। এবং গণ অভ্যুত্থানের যে এক ধরনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটাও ভোটের অনেক বিষয় ম্যাটার করবে। এটা শুধু তরুণ না, কিন্তু সাধারণ মানুষ। এই যে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে হয়েছে কি আমরা জানি না, আসলে রাজনৈতিক দলগুলোও জানে না, যত হিসাবই দেখ না কেন। অনেকে বলছেন যে ভোটাররা যদি ঠিক মতো ভোট দিতে পারে তাহলে আসলে অনেক ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার কি মনে হয়? এটা তো অবশ্যই। দেখেন, আপনার গণ অভ্যুত্থানের ফলে ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ক্ষমতা সবসময় টপ টু বটম ফাংশন করে। গণ অভ্যুত্থান এটা জাস্ট উল্টায় দেয়। এটা ফুকো এটা নিয়ে প্রচুর আলোচনা করছে, জাস্ট এটা বটম টু টপ হয়ে যায়। তুষার রাজনীতি করবে, একটা হেভি ওয়েট এমপি, তাকে কাউন্ট করে চলতে হবে, এটা 5 তারিখের আগে অকল্পনীয় ছিল। হ্যাঁ, নাহিদ ইসলাম একটা ন্যাশনাল ক্যারেক্টার শুধু না, হ্যাঁ, জাতীয় রাজনীতির একটা ডিসাইডিং ফ্যাক্টরের জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে হাজির হবে, এটা অকল্পনীয় ছিল। হাস্তাবদুল্লার মতো ছেলেরা, হ্যাঁ, এখানে জাতীয় সার্বভৌমত্বের একটা প্রতীকের মতো করে মানে আবির্ভূত হবে, এটা অকল্পনীয় ছিল। ফলে এই যে বললো না সাধারণ ঘরের ছেলেমেয়েরা আসছে, এইটা হলো যে গণ অভ্যুত্থানের ফলে এই ঘটনাটাই ঘটে, মানে ক্ষমতাটা জনগণের কাছে চলে যায়, জনগণের ফলে ভোটারের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটছে। ভোটাররা আপনি আগে যেরকম অমুক দল শক্তিশালী, তার বিশাল সাংগঠনিক ক্যাপাসিটির কারণে যেভাবে আপনি দেখতেন, হ্যাঁ, এখন আর ওই জিনিসটা দেখার সুযোগ কম। কারণ হলো ভোটার নিজে এম্পাওয়ার্ড হয়ে গেছে, তার নিজের পলিটিক্যাল এজেন্সি ডেভেলপ করছে। সে এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেটা কোনোভাবেই একটা আপনার স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে আটকে থাকবে না, একটা ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ, ওয়ান ব্যক্তির হাতে আটকা পড়বে না।
সো নাগরিক ভিত্তিক অধিকার ভিত্তিক একটা বাংলাদেশ সে দেখতে চায়, এবং সে দেখতে খাওয়ার ক্ষেত্রে সে আর প্যাসিভ ভোটার মাত্র না। কারণ গণঅভ্যুত্থানে আপনি জানেন যে এখানকার জেনজি জেনারেশনের এই 5-6 কোটি ভোটারদের 90% সরাসরি রাস্তায় নামছে সারা দেশে। হ্যাঁ, সেটা আপনার কমি জেনজি থেকে শুরু করে আলিয়া জেনজি, গুলশানের জেনজি থেকে শুরু করে আপনার এই গৃহ হকার জেনজি, হ্যাঁ যাই বলেন না কেন। তো ফলে এইটা একটা। আরেকটা হলো এখানে যে জিনিসটা আলাপ করা হচ্ছে ভোটের ক্ষেত্রে, যে আপনার অনেক এখানকার বাংলাদেশ বিরোধী সুশীল বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোটের তাহলে কি হবে। একজন বড় সাংবাদিক, এক সময়ের আওয়ামীপন্থী, উনি বলল যে আমি পছন্দ করি গরুর মাংস, কিন্তু আপনি আমার 5 পদের মাছ হাজির করলেন, মানে আমি নৌকা মার্কায় ভোট দিব, ধরেন আমি কোনো অপরাধ করি নাই, হ্যাঁ আপনি আমাকে সেই সুযোগ দিচ্ছেন না, আপনি 5 পদের মাছ হাজির হন। তা আমি বললাম যে গরুর মাংস বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ক্ষতিকর, তোর গরু খাইতে হবে কেন, মোষ খা, মোষের মাংস তো আছে। সিপিবি থাকতে আওয়ামী লীগ নিয়ে কান্নাকাটি কেন? সিপি তো আছেই। আওয়ামী লীগের লোক যদি মনে করে ভোট দিবে, হ্যাঁ মনের দুঃখে বুকে পাথর বাঁধতে, সিপিবি আছে, ভোট দেখ, অসুবিধা কি? একই জিনিস, মানে একটা একই রকমের মতাদর্শ। তারপরে আরো গুরুত্বপূর্ণ কথা হলো ভোটারদের কোনো আওয়ামী লীগ ভোটার, বিএনপি ভোটার, জামাত ভোটার, এনসিপি ভোটার বলে কোনো পরিচয় নেই। ইলেকশন হওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত, রেজাল্ট ডিক্লেয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি বলেন অমুক আওয়ামী লীগের ভোটার, তমুক বিএনপির ভোটার, তমুক এনসিপির ভোটার, আপনি গণতন্ত্র মিন করেন। ভোটার হইলো ভোটার। ভোট কাকে ভোটার কাকে ভোট দিবে এটা সিক্রেট। আমি গত নির্বাচনে আমেরিকাতে ছিলাম, আল জাজিরার এক সাংবাদিক আসছে, ভোট দিয়া এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা হাজব্যান্ড ওয়াইফ বের হয়েছে, ভোট দেওয়া শেষ, তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে ভোট কেমন হলো, কি দিলেন, কাকে দিলেন, হু আর ইউ, এটা জিজ্ঞেস করার এখতিয়ার কার? তোমার ভোট তো হয়ে গেছে, যতই হয়ে যাক এটা সিক্রেট। আমার ভোট একটা সিক্রেট, এটা পবিত্র আমানত। আপনি আগেই যদি বলেন যে ও তো আওয়ামী লীগের ভোটার, তাহলে আপনি সর্বনাশটা করে দিচ্ছেন। এই জন্য যারা এখন এই তর্ক তুলতেছে তারা গণতন্ত্র মিন করে না। ভোটারের কোনো দলীয় পরিচয় নাই আনটিল তার আপনার ইভেন বিজয়ী হয়ে যাওয়ার পরেও, ধরেন বিজয়ী হইল, সব লোকের ভোট পায় তো সে বিজয়ী হয় না, কিন্তু বিজয়ী হওয়ার পরে ওই লোক, ওই বিজয়ী ব্যক্তি সমস্ত লোকের প্রতিনিধি, এটাই গণতন্ত্র। ধরেন 51% লোক ভোট দিয়ে আমাকে বিজয়ী যখন করে, তখন আমি 100%-এর প্রতিনিধিত্ব করি। ফলে যে 49% লোক আমাকে ভোট দেয় নাই, সেইটা আমার হিসাব করা যাবে না যে ও তো আমার ভোট দেয়নি, ফলে ওরে আজকে খাই ফেলবো। হ্যাঁ, এটা গণতন্ত্র না। গণতন্ত্র হলো ও আমার নাগরিক, ও আমার নাগরিক, আমি 51% ভোটে যখন নির্বাচিত, আমি তখন 100% ভোটে নির্বাচিত। ফলে আপনি যখন আগেই ভাগ করবেন আওয়ামী লীগ ভোটার, বিএনপি ভোটার, জামাতের ভোটার, তার মানে আপনি একটা ভিটায় মেরে ফেলেন ইলেকশনের পরে। ফলে এই কালচারটা এই যে বুদ্ধিজীবীরা করতেছে, এই বুদ্ধিজীবীরা গণহত্যাকারী বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা গণতন্ত্র হত্যাকারী বুদ্ধিজীবী, তারা এটা সন্ত্রাসবাদী যুক্তিবিদ্যা এখানে আমদানি করতেছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে 5 তারিখের পরে 100% বিরোধিতা রাজনীতির কোনো সুযোগ নাই, যে কথা আমি বারবার বলি। এখানে রাজনীতির বিকাশের স্বার্থে অধিকার ভিত্তিক রাজনীতিকে আমাদের আগায় নিতে হবে। আগায় নেওয়ার ক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে একটা কলিগ সুলভ সম্পর্ক থাকবে। হ্যাঁ, তারা সমালোচনা করবে, যে যার রাজনীতি করবে, কিন্তু জাতীয় স্বার্থের আলোকে সবাই এক থাকবে। আসন সমঝোতা না, প্রয়োজনে অভ্যুত্থানের পরে সরকারের যে চেহারা নিবে, এইটা একটা জাতীয় সরকার টাইপের চেহারা নেই। অসুবিধা কি? 5 বছর আপনার দেশটা গঠন করেন, প্রতিষ্ঠানগুলো ঠিক করেন, তারপরে যাইয়া আপনারা আরো বড় অর্থে বিরোধিতার দিকে নামেন। এখনো বিরোধিতা করার মতো অবস্থায় বাংলাদেশ নাই। মানে 100% বিরোধিতা করে এক দল আরেক দলের মুখোমুখি অবস্থায় গিয়ে রাজনীতি করবে, ওইটা বাংলাদেশে এফোর্ড করতে পারবে না। এটা সব দলকে বুঝতে হবে। এই জন্য এই ক্ষেত্রে এনসিপি যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত দল, এনসিপি কে একটা মানে এখানে একটা বদ্ধপন্থা ডেমোক্রেটিক রাজনীতির ধারায় শেষ করে দেই, ধারায় সেজন্য ফিরতে পারে। তার জন্য শুধু রাজনৈতিক দলগুলো না, ব্যক্তি মানুষ যারা আমরা যারা আলোচনা শুনতেছেন, দেখতেছেন, প্রত্যেকের এটা নার্সিং করার দায়িত্ব নিতে হবে। সারওয়ার তুষার, অনেকে বলছেন যে দল, প্রার্থী, মার্কা যেটা সব সময় প্রাধান্য পেয়ে থাকে, সম্ভবত এবার সেটা প্রাধান্য পাবে না। আসলে এখানে ব্যক্তি প্রধান হয়ে দাঁড়াবে। যিনি প্রার্থী হলেন, দলের প্রার্থী, এটা কোনো ব্যাপার না, তার মার্কা বড় দলের মার্কা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রার্থীরা যিনি দাঁড়িয়েছেন ওই অঞ্চলে, তিনি আসলে জনগণের জন্য কি করবেন, অথবা বর্তমানে তার আচরণটা কেমন, এটা মানুষ বিবেচনা নেওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হয়? ডেফিনেটলি। এবং এই গণঅভ্যুত্থানের পরে আমি যেটা একটু আগে বললাম যে সবসময় দ্বন্দ্বটা পরিষ্কার, গণক্ষমতা এবং রাষ্ট্র ক্ষমতা বা এস্টাবলিশমেন্টের ক্ষমতা। জনগণ কিন্তু প্রতিদিন গণঅভ্যুত্থান করবে না, কিন্তু সে সুযোগ পেলেই আবারও তার সাথে আপনি যা যা করেছেন গত 1 বছর, ব্যক্তি যা করেছে এবং দল যা করেছে, সে এটার বিরুদ্ধে আবারও স্টেপ নেওয়ার চেষ্টা করবে। বা ব্যক্তি এবং দলের ভূমিকা যদি জনগণের পক্ষে আসে, তাহলে সে এটার পক্ষে স্টেপ নেওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ ভোট। সে ভোট দিয়ে এবার ওই রায়টাই দেবে। ফলে এখানে অবশ্যই হেভিওয়েট ক্যান্ডিডেট, আপনি দেখেন অনেক সময় ক্রিকেট খেলায় আন্ডারডগ, যারা তথাকথিত আন্ডারডগ, তারা ভালো করে ফেলে। তো
তো এবারও যারা আন্ডারডগ তথাকথিত তারা কিন্তু এবার অনেক কিছু নতুন অঘটন ঘটাবে, এবং যারা ইভেন ভোটার না, আমি একটা উদাহরণ দিই, আমি দেখলাম যে কোনো একটা রাজনৈতিক দল স্কুলে গিয়ে প্রচারণায় গেছে, তখন স্কুলের বাচ্চারা ওটার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এমন হতে পারে যে ওইখানে ওই দলটাকে পছন্দ করে এমন ছেলে পেলেও আছে, কিন্তু স্কুলের ভেতরে আপনি কেন ঢুকলেন, এটা হচ্ছে তার আপত্তি। ফলে এই যে বাচ্চারা যারা ক্লাস 10-এ পড়ে কিংবা ইন্টারমিডিয়েট পড়ে, এখনো ভোটার হয় নাই, তারাও দেখবেন এবার নির্বাচনে প্রভাবক ভূমিকা রাখবে। কিভাবে? পরিবারের তাদের এবার খুব গুরুত্বপূর্ণ মতামত আছে। এখনকার কিন্তু আপনি জানেন যে ইভেন ফ্যামিলিও বাচ্চাদের কথা খুব গুরুত্ব দেয়, মানে তাদের সন্তানদের কথা গুরুত্ব দেয়, তাদের মতামতগুলো গুরুত্ব দেয়, কারণ তারা কানেক্টেড টু দি আউটার ওয়ার্ল্ড, তারা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে তাদের অপিনিয়ন তৈরি হয়েছে। এই নানা কিছু এবার আসলে ইলেকশনে প্রচলিত মার্কা, প্রচলিত দল, এইগুলোতেই সবসময় যেটা হয় যে মার্কাকে দেখে আপনার ভোট দেওয়া হয়, সেটা না। এবার ব্যক্তির ইমেজ, দলের ইমেজ জনগণের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, গত 1 বছরে এই আমলনামায় খুলে বসবে জনগণ, খুলে বসে তারপর তারা যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হলেই তারা জনগণ আবারও ভোট দেওয়ার মাধ্যমে আবারও তার দিকে নিয়ে আসা, এমন প্রতিনিধি বাছাই করার চেষ্টা করবে যেটা তার প্রতিনিধি সে মনে করে। এই ঘটনাগুলো ঘটবে এবার, আমি মনে করি। সারোয়ার তুষার এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।